যদি জানতে যদি জানতে আমি ইস্টবেঙ্গলের কোচ অস্কারকে নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে একটু আলোচনা করব আরও একটা বিষয়, চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য নিয়ে খুব ছোট্ট করে আলোচনা করব। কেন, মূলত আমি কিছু জানি না, কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে একটু ভাবা প্রয়োজন মানুষজনের। প্রথমে আসি কোচ অস্কারকে নিয়ে। দেখুন, গতকাল বাংলাদেশের এক জার্নালিস্ট, যার কথা আগে উল্লেখ করেছিলাম, সে একটা ইউটিউব চ্যানেলে আসে এবং সে অস্কার সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা বলে। মানে যেটা আমি আগেই বলেছি যে অস্কারের ক্রিয়েটিভিটির একটু সমস্যা রয়েছে, মাঝ মাঠে খেলা তৈরি করতে পারে না, সে অত্যাধিক উইং নির্ভর খেলার নির্ভরশীল, কিন্তু তবু তার মধ্যে একটা স্টিরিওটাইপ প্যাটার্ন আছে, সে রিসোর্সফুল নয়। সুতরাং সেই জার্নালিস্ট মনে করেন যে অস্কার শুরুর দিকে ভালো করবে, কিন্তু তার মধ্যে তিনি যেহেতু ক্রিয়েটিভ রিসোর্সফুল নন, তো যখনই উনি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তখনই তিনি আটকে যাবেন। এবং মোটামুটি আগেও যা বলেছে সেটাই উনি বলেছেন। তো তারপরে আমি দেখছি বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান আলোচনা করছে। তারা অনেকেই বলছে, অনেকেই আছে যারা ক্রিয়েটিভ নয়। মলিনা, মোহনবাগান সুপার জায়ান্টের কোচও ক্রিয়েটিভ নয়, উনি দুর্দান্ত সব ভারতীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদের উপর নির্ভরশীল হয়ে সাফল্য পাচ্ছেন। আরও অনেক বিদেশি কোচে তারা উদাহরণ দিয়েছেন যে তারা অতটাও ক্রিয়েটিভ নয়, এরকম বলেছে। আবার আরও একজন দেখলাম বলেছে যে বাংলাদেশ সুপার লিগে তো উনি ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগটা পাননি, ওনার যদিও বয়স প্রায় 50-এর কাছাকাছি, তো বলছে এবার উনি একটা সুযোগ পেয়েছেন, উনি কিছু একটা করে দেখাবেন। তো এই বিষয়ে যাওয়ার আগে আমি আরও একটা কথা বলি, সেটা আমার একটা ব্যক্তিগত জীবনের ঘটনা। তখন আমি পার্ক স্ট্রিটে চাকরি করতাম, মানে তখন আমি ভারতে চাকরি করতাম, কলকাতায় করতাম, পার্ক স্ট্রিটের কাছাকাছি একটা একটা জায়গা করতাম, বেশ জমজমাট জায়গা। তো তখন আমার সাথে একটা মেয়ের আলাপ হয়। তো তখন যখন আলাপ হয়, তো সেই মেয়েটি তখন একটা সমস্যায় রয়েছে। কি সমস্যা? তার বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু যার সাথে তার বিবাহ ঠিক হয়েছে, কীভাবে ঠিক হয়েছে এইসব ব্যাপারে যাচ্ছি না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো যার সাথে বিবাহ ঠিক হয়েছে, তার পরিবারের সাথে এবং তার সাথে তার মাঝে মধ্যে টুকটাক এটা ওটা সমস্যা লেগেই রয়েছে। মানে বিবাহ ঠিক হয়েছে, মানে বোধহয় তখনও বোধহয় ওইসব আশীর্বাদ হয়নি, মোটামুটি একটা ঠিক হয়েছে, বিয়ে ডেটও সেই অর্থে তখনও ফাইনালাইজ হয়নি। তো তখন কিন্তু তার এটা অনেক ছোটোখাটো সমস্যা তৈরি হচ্ছে তার হবু যে শ্বশুরবাড়ির লোকজনের সাথে, তার হবু বরের সাথে। তো সে আমার সাথে এটা ওটা নিয়ে আলোচনা করতো, এইসব বিষয়গুলো কী করে সে হ্যান্ডেল করবে। তো শেষমেশে বিয়েটা করলো এবং কয়েক মাসের মধ্যে বিয়েটা তার ভেঙেও গেল, বোধহয় 1 বছরের মতন টিকে ছিল, এরকম ব্যাপার। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটা কাজ করেন, কিছু তার মধ্যে আপনার একটা অনুমান থাকে, কিছু বিশ্বাস থাকে, তবু অনেক সময় আপনি কাজে বিফল হন, কিন্তু আপনি শুরুতেই কাজটা শুরুর পূর্বেই যদি ভাবেন, আপনার মনে একটা দোটানা থাকে, একটা চূড়ান্ত দ্বিধা থাকে, তো সেই কাজটা কি তখন করা ঠিক? মানে আপনি নিজেই যখন কনফিডেন্ট নন, মানে মানে আপনার কনফিডেন্স লেভেল, দেখুন 100% তো হয় না, আপনার কনফিডেন্স লেভেল যখন 50%-এরও কম, তখন সেই কাজটা করা সমীচীন কিনা এটা কিন্তু ভাববার বিষয়। যেমন এই আমার এই বন্ধুর ক্ষেত্রেই বলছি, ওর মনে হাজারো দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, তবুও হৃদয়ের টানে বিয়ে অবধি গেল। তারপর যে কেসেই হলো, 1 বছর টিকলো না গোটা ব্যাপারটা। তো ইস্টবেঙ্গলের কোচের ব্যাপারেও আমি বলছি যে মোহনবাগান সুপার জায়ান্টের দারুণ দারুণ প্লেয়ার আছে, ওদের এই বিলাসিতাটা পোষায়, যেমন একটা কোচকে নিয়ে এলাম যে এত দারুণ ক্রিয়েটিভ নয়। তো আমাদের ইস্টবেঙ্গলে তো সেই পরিবেশ পরিস্থিতি নেই, এটা ভাবার চেষ্টা করুন। আর আরও একজন বলছেন যে উনি বাংলাদেশে ক্রিয়েটিভিটি দেখানোর অবকাশ পাননি। তো উনি কি মানে ওনার 48 বছর বয়সে, 48, 49 বা কিছু একটা বয়স হবে, 50 জানি না, ওই মানে আশেপাশে উনি একবারও কি ক্রিয়েটিভিটি দেখানোর অবকাশ পেয়েছেন বা দেখিয়েছেন, প্রদর্শন করেছেন? আপনি কিসের ভিত্তিতে বলছেন যে উনি পারফর্ম করবেন? উনি পারফর্ম করতেই পারেন, কিন্তু প্রবাবিলিটি কি বলছে ওনার?
ইতিহাস কি বলছে? আপনার কাছে কোনো এভিডেন্স নেই, আপনি কিসের ভিত্তিতে ওনাকে নিয়ে রয়েছেন? মানে আবেগের টানে ইনভেস্ট করে ফেলেছেন কিছুটা, হৃদয় ইনভেস্ট করে ফেলেছেন। আমার এই বন্ধু যেরকম করেছিল, বান্ধবী, এটা একটা কার্ডিয়াক ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছিল, ইমোশনাল ইনভেস্টমেন্ট। আপনার কি ইনভেস্টমেন্ট করেছেন যে আপনি দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও এগিয়ে চলেছেন? এটা নিয়ে একটু ভাবুন। মানে আপনি কিসের ভিত্তিতে, আপনার যে একটা বলছেন প্রবাবিলিটি অফ সাকসেস, কিছুর একটা ভিত্তিতে তো হবে যে ঠিক আছে এই ছেলেটা নতুন কোচিংয়ে এসছে, দারুণের একাডেমিক কেরিয়ার অ্যাজ এ কোচ, দারুণ পারফর্ম করেছে জুনিয়র টিম নিয়ে, কেরিয়ারের শুরুতে হ্যাজ ব্রাইট পোটেনশিয়াল। না, এর মিড কেরিয়ারে রয়েছে, এখনও সেরকম পারফরমেন্স নেই। যে আপনি বলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাননি, এখানে যে পারবেন তার কি মানে গ্যারান্টি আছে, বা উনি কোথায় তার এভিডেন্স দিয়েছে আপনাকে? যেমন এই জিনিসটা হচ্ছে আপনার চৈতন্য যে গায়েব বা অন্তর্ধান নিয়ে 1553 সাল জুন মাসে আপনারা পেয়ে যাবেন, ইউটিউবে পাবেন, আমি অনেক শেয়ার করেছি। চৈতন্য মহাপ্রভু এবং তার খুব দুজন কাছের ব্যক্তি পুরী থেকে হঠাৎ গায়েব হয়ে যান। তো কেন গায়েব হয়েছেন তার বিভিন্ন থিওরি রয়েছে। কেউ বলছে উনি গিয়ে মন্দিরের বিগ্রহের সাথে মিশে যান। এই মিশে যাওয়ার তত্ত্বটা আমরা মানতে পারতাম যদি আমরা ঘটনাটা মহাভারতের সময় বা রামায়ণের সময় হয়ে থাকতো, তাহলে আমরা একটা প্রক্ষিপ্ত অংশ ভেবে ভাবতাম। পরে অ্যাডিশন করা হয়েছে, কল্পনার আশ্রয় নেই। কিন্তু 1553 সাল, 500 বছরের আগের ঘটনা। তখন ভাবুন, আপনি তো ইতিহাস পড়েছেন, বাবর মারা গেছে 1550 সালে, তখন যুবক হুমায়ুন। হুমায়ুন মানে হুমায়ুন কবির নয়, আপনার মুঘল হুমায়ুন। আপনি যখন হুমায়ুন পড়েন, বাবর পড়েন, তাদেরকে তো রক্ত মাংসের মানুষ ভাবেন নাকি? তো হুমায়ুন তখন তরতাজা যুবক, চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক। চৈতন্য মহাপ্রভু গায়েব হয়ে গেলেন একটা মন্দিরে ঢুকে, বা পুরী থেকে যাই না আমরা, তা একটা উড়ের ছেলে খুব হইচই করছিল এই জগন্নাথ ধাম দীঘা নিয়ে। তাই আমি বললাম ভাই তোমরা আগে এটা বার করো যে কী হয়েছিল। বলছে, আমি বলছি রাখাল আর.সি. মজুমদার তো বলেছেন, বা অনেক ঐতিহাসিক বলেছেন যে ওনাকে কনস্পিরেসি করে গায়েব করে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণে, সেটা যারা বলেছে। বলছে আমি এটা বিশ্বাস করি না, সেই ব্যক্তি বলছে আমি এটা বিশ্বাস করি না, আমি বৈষ্ণব, আমি অন্য মত বিশ্বাস করি, এইটা কোনো এভিডেন্স নেই। মানে আর.সি. মজুমদার। আমি বললাম এটারও যেমন এভিডেন্স নেই, তোমার কথারও কোনো এভিডেন্স নেই। আমি তো বলছি না যে এইটাই হয়েছে, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ এবং তার আরও মানে দুই অ্যাসোসিয়েট, শিষ্য বলতে পারেন, যাই বলতে পারেন, তিনজন বাঙালি মানুষ পুরী থেকে বা পুরীর মন্দিরের ভেতর থেকে আশপাশ থেকে গায়েব হয়ে গেল 1553 সাল। তখন হুমায়ুন তরতাজা যুবক হুমায়ুন। রহস্য করে আপনারাই বার করুন, আপনারা বার করে আমাদের জানান, বাংলাকে জানান, গোটা দেশকে জানান কি হলো। তো আনসলভড মার্ডার মিস্ট্রি বা আনসলভড ডিসঅ্যাপিয়ারেন্স মিস্ট্রি, জানি না মার্ডার হয়েছিল কীভাবে, কী হয়েছে জানি না, আপনারাই বলুন, জেনে বলুন। তো এই ব্যাপারগুলো মানে প্রশ্ন করতে শিখুন। মানে কেন আপনি ধরে নেবেন যে উনি বিলীন হয়ে গেছেন বা লীন হয়ে গেছেন? একটা রক্ত মাংসের মানুষ গিয়ে কাঠে লীন হয়ে গেল? এটা কি মামদোবাজি? এটা কি আমরা কোন যুগের কথা বলছি? আপনি হুমায়ুন, তাহলে হুমায়ুন, বাবর, আকবর এরা সব তাহলে লীন হয়ে গেছে, এরা কমিক্সের চরিত্র। 500 বছর আগে ঘটনা, এটা 2025, 1553 সাল, মানে লেস দ্যান 500 ইয়ার্স এগো এই ঘটনা ঘটেছে। বার করুক উড়িষ্যা সরকার, তদন্ত করুক, তদন্ত করে তারা বার করে আমাদের জানাক। আর এই অস্কারের ব্যাপারে একই বললাম, আপনি যেটা বিশ্বাস করছেন, বিশ্বাসে মেলায় বসতে ঠিক আছে, কিন্তু কেন আপনি বিশ্বাস করছেন অন্ধের মতন? ভিত্তিটা কি আপনার বিশ্বাসের? আপনার যে বিশ্বাসের ভিত্তিটা কি অস্কারের ক্ষেত্রে? কেউ পারফর্ম করবে মানে কি, মানে কিসের বিশ্বাসে আপনি, কিসের ভিত্তিতে আপনি আপনি এই সিদ্ধান্তে আসছেন যে ও পারফর্ম করবেই? ইসবান কি অর্থের অভাব রয়েছে? একটা ভালো কোচ আনার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থের অভাব রয়েছে? তাহলে এটা মানা যেত, ঠিক আছে, অর্থ নেই তাই একটা রাস্তা থেকে একটা কোচ ধরে এনেছি। তা আপনি নামি দামি বিদেশি আনছেন, আপনাকে জুনিয়র ছেলে তৈরি করতে হবে কিছু,
ভারতীয় ছেলে, তো তার জন্য আপনি একটা যোগ্য কোচকে আনবেন না, যোগ্য অর্থ ব্যয় করে। জানি না এর কত স্যালারি সেটা আমরা জানি না অস্কারে, কিন্তু যেই ভিত্তিতে একে রাখা হচ্ছে বা রাখার কথা ভাবা হচ্ছে সে কোনো ভিত্তি নেই। এই যেমন উড়েরা বলছে লীন হয়ে গেছে, চৈতন্য মহাপ্রভু লীন হয়ে গেছে, কাঠের বিগ্রহ নাকি লীন হয়ে গেছে। আপনাদের বুদ্ধিটাকে লীন হতে দেবেন না কাঠে বা পাথরে। আকাট মূর্খের মতন ভাববেন না, একটু ভাবতে শিখুন। ভালো থাকবেন সবাই।